হ্যালো স্টুডেন্টস, আমি আবির। আচার্যর আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব এই অধ্যায় থেকে আমাদের কী ধরনের এমসিকিউ প্রশ্ন, কী ধরনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং কি বড় প্রশ্ন, যেমন 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্ন পড়তে হবে। এদের মধ্যে কিছু প্রশ্ন আমরা আজকের ক্লাসে আলোচনা করব এবং বাকি প্রশ্ন তোমরা আমাদের এই ক্লাসগুলো শেষ হওয়ার পর যে নোটগুলো তোমাদের প্রোভাইড করা হবে সেই নোটের মধ্যে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তাহলে চলো আমরা প্রথমে এমসিকিউ পোর্শনটি নিয়ে আলোচনা করি। দেখো, এই অধ্যায় থেকে কিন্তু আমাদের অনেকগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়তে হবে। যেমন আমাদের প্রথম প্রশ্ন আসতে পারে যে ঔপনিবেশিক ভারতবর্ষে প্রথম অরণ্য আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়েছিল। তোমাদের অপশনগুলি হলো 1860 খ্রিস্টাব্দ, 1865 খ্রিস্টাব্দ, 1868 খ্রিস্টাব্দ, 1870 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি হল 1865 খ্রিস্টাব্দ। 1865 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ব্রিটিশ সরকার প্রথম অরণ্য আইন পাশ করে। দ্বিতীয় প্রশ্নটি হল বারাসাত বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। তোমাদের অপশনগুলি হল 1829 খ্রিস্টাব্দ, 1830 খ্রিস্টাব্দ, 1831 খ্রিস্টাব্দ, 1832 খ্রিস্টাব্দ। তোমরা এর উত্তরটি সবাই জানো। বারাসাত বিদ্রোহ 1831 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল, যেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। এবং এই বিদ্রোহটি যখন সংঘটিত হয়েছিল তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তোমাদের পরবর্তী এমসিকিউটি হল সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কোন গভর্নর জেনারেল পেশাদার ডাকাতের উপদ্রব বলে ব্যঙ্গ করেছিলেন। তোমাদের অপশনগুলি হল ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহাউসি, বেন্টিঙ্ক। এর উত্তরটিও আশা করি তোমরা সবাই জানো। সঠিক উত্তরটি হল ওয়ারেন হেস্টিংস। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সময় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সংঘটিত হয়েছিল এবং তিনি এই বিদ্রোহকে পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছিলেন। তোমাদের জন্য পরের এমসিকিউটি হল জগন্নাথ ধল কোন বিদ্রোহের নেতা ছিলেন। তোমাদের অপশনগুলি হল মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ অথবা চুয়ার বিদ্রোহ। এর উত্তরটি তোমরা আশা করি সবাই জানো। এর উত্তরটি হবে চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহের প্রথম পর্যায়ের একজন নেতা ছিলেন জগন্নাথ ধল। তিনি তার অঞ্চলের চুয়ারদের নিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তোমাদের জন্য পরবর্তী এমসিকিউটি হল নিম্নলিখিত কোন ব্যক্তি নীল বিদ্রোহের নেতা ছিলেন না। তোমাদের জন্য অপশনগুলি হল বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, তিতুমির, রামরতন মল্লিক। সঠিক উত্তরটি হল তিতুমির। তিতুমির বারাসাত বিদ্রোহের একজন নেতা ছিলেন এবং তিনি নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন না। বাদবাকি বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস এবং রামরতন মল্লিক সবাই নীল বিদ্রোহের নেতা ছিলেন। আমরা এরপর আলোচনা করব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেগুলি 1 নম্বরের থাকে, সেরকম কিছু প্রশ্নোত্তর আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব। তো তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো সাঁওতালরা বহিরাগতদের কি নামে সম্বোধন করত। সাঁওতালরা বহিরাগতদের কি নামে সম্বোধন করত, এর উত্তরটি আশা করি তোমরা সবাই জানো। উত্তরটি হলো দিকু। সাঁওতালরা বহিরাগতদের দিকু নামে সম্বোধন করত এবং দিকু শব্দটির অর্থই হলো বহিরাগত। দ্বিতীয় প্রশ্নটি হলো ওয়াহাবি আন্দোলন যেটি আরবে শুরু হয়েছিল, সেই ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি অনেকবারই পরীক্ষাতে এসেছে। ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম হলো তরিকা ই মোহাম্মদিয়া। তরিকা ই মোহাম্মদিয়া অর্থাৎ মোহাম্মদের নির্দেশিত পথ। ইসলামের যে পয়গম্বর হযরত মুহাম্মদ, তার নির্দেশিত পথ যে আন্দোলন অনুসরণ করছে সেটি ওয়াহাবি আন্দোলন এবং তার প্রকৃত নাম তরিকা ই মোহাম্মদিয়া। তৃতীয় প্রশ্নটি হলো ফরাজি শব্দের অর্থ কী। দেখো, এরকম বিভিন্ন শব্দের অর্থ কিন্তু তোমাদের পরীক্ষায় বহুবার এসেছে। ফরাজি শব্দের অর্থ ঈশ্বর নির্দেশিত
বাধ্যতামূলক কর্তব্য। ঈশ্বর নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। আমরা জানি ময়মনসিংহে ফরাজি আন্দোলনের সূত্রপাত হয়েছিল হাজী শরীয়তুল্লাহর হাত ধরে, এবং তিনি ফরাজি তার মানে এটি তিনি বলেছিলেন। ঠিক আছে, তো ঈশ্বর নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য এটি হচ্ছে ফরাজি শব্দের অর্থ। চতুর্থ প্রশ্নটি হলো, বাংলার নানা সাহেব নামে কে পরিচিত? বাংলার নানা সাহেব নামে যিনি পরিচিত ছিলেন তিনি ছিলেন রামরতন মল্লিক। রামরতন মল্লিক ইনি নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন এবং তিনি বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন। ইনি নড়াইলের জমিদার ছিলেন। এরকমই আরেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, সেটি হলো বাংলার ওয়াট টাইলার নামে কে পরিচিত ছিলেন? বাংলার ওয়াট টাইলার। তোমাদের বলে রাখি, ওয়াট টাইলার কিন্তু ইংল্যান্ডের যে শ্রমিক আন্দোলন হয়েছিল সেই শ্রমিক আন্দোলনের একজন নেতা ছিলেন। তো বাংলার ওয়াট টাইলার নামে পরিচিত ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস এই দুজনই নদিয়া জেলার মানুষ ছিলেন, এবং তোমরা জানো নদিয়ার চৌগাছা থেকেই নীল বিদ্রোহের সূত্রপাত হয়েছিল, যেটি পরবর্তীতে সমগ্র বাংলায় ছড়িয়ে পড়ে। তো নীল বিদ্রোহের অন্যতম প্রধান দুজন নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস, এবং এরাই বাংলার ওয়াট টাইলার নামে পরিচিত ছিলেন। তাহলে আমরা এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে নিলাম, এবং বাকি প্রশ্ন তোমরা আমাদের নোটে পেয়ে যাবে। সংক্ষিপ্ত উত্তর যেগুলি রয়েছে, অর্থাৎ 2 নম্বরের যে উত্তরগুলি আমাদের পড়তে হয়, তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব। এরকমই একটি প্রশ্ন হলো, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটি কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অনেকবারই এসেছে। আরেকটি প্রশ্ন যেটি আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে সেটি হলো, হলকা ও খলিফা কি? হলকা ও খলিফা কি? হলকা ও খলিফা এই দুটি ফরাজি আন্দোলনের সাথে রিলেটেড। দুদু মিয়া নিজেকে খলিফা ঘোষণা করেছিলেন এবং তিনি পূর্ববঙ্গকে অনেকগুলি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটে ভাগ করেছিলেন, যেগুলি হলকা নামে পরিচিত। আরেকটি প্রশ্ন যেটি আসতে পারে সেটি হলো, ওয়াহাবি আন্দোলনের আদর্শ কি ছিল? ওয়াহাবি আন্দোলনের আদর্শ কি ছিল? তো এরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাদের নোটে দেওয়া আছে। তোমরা এই ক্লাসগুলি কমপ্লিট করে পাঠ্য বইটি পড়ে এই প্রশ্নগুলির উত্তর আশা করি করতে পারবে। আমরা যদি বিশ্লেষণ ধর্মী উত্তরমূলক যে প্রশ্নগুলি রয়েছে, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন, এই পোর্শনে যদি আসি, তাহলে এই পোর্শন থেকে কিন্তু আমাদের বিভিন্ন বিদ্রোহের থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসতে পারে এবং এগুলি অলরেডি পরীক্ষায় চলে এসেছে। যেমন ধরো, নীল বিদ্রোহের গুরুত্ব। নীল বিদ্রোহের গুরুত্ব এটি এই 4 নম্বরের প্রশ্নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পোর্শনে। এছাড়াও আমাদের আসতে পারে রংপুর বিদ্রোহের টিকা। রংপুর বিদ্রোহ, আমরা জানি রংপুর বিদ্রোহ হয়েছিল এবং সেখানে আমাদের এই দেবী সিংহ যিনি ছিলেন তার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়েছিল। এই দুটি ছাড়াও আমাদের আসতে পারে সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র। সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র। আমরা জানি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলার প্রথম সশস্ত্র আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, এবং এই বিদ্রোহ কি ধরনের বিদ্রোহ ছিল তা নিয়ে বিভিন্ন ঐতিহাসিক এবং ইংরেজ গভর্নর জেনারেলরা বিভিন্ন রকম মত পোষণ করেছেন। কারো মতে এটি ছিল শুধুমাত্র ডাকাতদের উপদ্রব, কেউ এটিকে ধর্মীয় কারণে ঘটা বিদ্রোহ বলেছেন, আবার কেউ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণবিদ্রোহের রূপ এঁকে দিয়েছেন। তাই এগুলি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 4 নম্বরের পোর্শনে, অর্থাৎ বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নের। আমরা যদি ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্নের কথায় আসি, তাহলে এই পোর্শন থেকে আমাদের এই চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পড়তে হবে। প্রথম যে প্রশ্নটি আমাদের অবশ্যই পড়তে হবে তা হলো ঔপনিবেশিক অরণ্য আইন। ঔপনিবেশিক অরণ্য আইন এটি এই চ্যাপ্টারের
অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইন কেন ব্রিটিশরা চালু করেছিল এবং এর প্রভাব কি পড়েছিল ভারতীয় সমাজ ব্যবস্থার উপর, বিশেষত ভারতীয় আদিবাসী উপজাতি সম্প্রদায়ের উপর। এই প্রশ্নটি কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে। এছাড়াও আমাদের পড়তে হবে বিভিন্ন বিদ্রোহ, যেমন মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল। প্রত্যেকটি উপজাতি বিদ্রোহ কিন্তু আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, ঠিক আছে? তো এই বিদ্রোহগুলির আমাদের কারণ ও ফলাফল অবশ্যই পড়তে হবে। এছাড়াও আরেকটি বিদ্রোহ যেটি বাংলার তথা ভারতবর্ষের ইতিহাসে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটি অন্যতম সফল একটি গণবিদ্রোহের রূপ পেয়েছিল ব্রিটিশ শাসনে, তা হলো নীল বিদ্রোহ। তাই নীল বিদ্রোহ থেকে কিন্তু অনেকগুলি প্রশ্ন আসতেই পারে। তাই নীল বিদ্রোহের কারণ ও প্রভাব, নীল বিদ্রোহটি অবশ্যই আমাদের পড়তে হবে এবং আমরা এটি আমাদের এই ভিডিও ক্লাসে অলরেডি খুব ভালোভাবে ডিসকাস করেছি এবং এ বিষয়ে যাবতীয় নোটস তোমরা আমাদের এই ক্লাসগুলো শেষ করে যে তোমাদের নোট প্রোভাইড করা হবে সেখানে তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং বাকি প্রশ্নগুলি কিন্তু আমাদের নোটে রয়েছে। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো।